চলুন আজকে ক্লাস এসএলএসটি 11-12 জিওগ্রাফি পরীক্ষা ছিল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেন দেখলাম, কোশ্চেন বেশ ভালো স্ট্যান্ডার্ড হয়েছে। অনেক কোশ্চেন নিয়ে মতবিরোধ আছে, ঠিক আছে। তা বিভিন্ন কোশ্চেনে কেন মতবিরোধ আছে সেইগুলি সব আজ ব্যাখ্যা করব। চলুন আজকে আমি আগে যেমন 9-10-এর 60টা কোশ্চেন ব্যাখ্যা করেছিলাম পরপর 3টে পার্টে, এটাও কিন্তু 3টে পার্টে ব্যাখ্যা করব। কেন আমার 3টে পার্ট লাগছে তার কারণ বুঝতেই পারছেন, সাদা বোর্ড এবং সাদা বোর্ডে লেখা কিন্তু খুব কম ধরবে এবং প্রত্যেকটা উত্তর কিন্তু ব্যাখ্যা করব। কেন ঠিক হয়েছে, কেন বাকিগুলো ভুল হবে, কেন বিতর্ক হচ্ছে, কেন কিছু কোশ্চেন উত্তর আমাদেরকে কমিশনের উপর নির্ভর করে থাকতে হবে। চলুন তাহলে আলোচনা করা যাক। 1 নাম্বার আমি যেটা করছি সেটা সি, ঠিক আছে। সি সিরিজের কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন 1 নাম্বার কোশ্চেন ছিল এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে কয়টি মুখ্য প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন? অপশন এ ছিল 9, অপশন বি ছিল 7, অপশন সি ছিল 5, অপশন ডি ছিল 10। এই কোশ্চেনটা কিন্তু বিতর্কমূলক কোশ্চেন, ঠিক আছে। কেউ বলছে 7 হবে, কেউ বলছে 8 হবে, তা কেউ বলছে 9 হবে। কেন বিতর্ক হচ্ছে সেটা আলোচনা করব। দেখুন, অ্যাকচুয়ালি এসপি চ্যাটার্জি ভারতকে মেন 7টা ভূপ্রকৃতি অঞ্চলে ভাগ করেছিল। উত্তর হবে কিন্তু বি। চলুন আমরা আগে জেনে নিই এসপি চ্যাটার্জি 7টা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছে, তার নামগুলো একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল, 2 নম্বর ছিল উত্তর পূর্ব পার্বত্য ভূমি ও মেঘালয় মালভূমি, 3 নম্বর হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি, 4 নম্বর হচ্ছে মরু অঞ্চল, 5 নম্বর হচ্ছে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, 6 নম্বর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, 8 নম্বরে 7 নম্বরে হচ্ছে উপকূলীয় সমভূমি ও দ্বীপ অঞ্চল। এই 7টা ছিল মেন ভাগ, কিন্তু অনেকে 8টা বলছে, অনেকে 9টা বলছে, তাই তো। এই বিতর্ক হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু বই কি হয়েছে আমাদের দেখেছি, এই যে উপকূলীয় সমভূমি এটা কিন্তু 2 ভাগে ভাগ করে লিখেছে। কেউ লিখেছে পূর্ব উপকূল, কেউ পশ্চিম উপকূল। তাহলে আমি এটাকে 2 ভাগে ভাগ করে দিই, তাহলে 6 + 2 কত হচ্ছে 8। ওকে, আচ্ছা। কেউ আবার কি করেছে, এই দ্বীপ অঞ্চলকে 2 ভাগে ভাগ করেছে, আন্দামান নিকোবর দ্বীপ আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে সেখানে ক্ষেত্র কিন্তু 8 হবে। ওকে, কেউ আবার কি করেছে, এই উপকূলকে 2 ভাগে ভাগ করে 6 + 2 8, আর এই দ্বীপ অঞ্চলটাকে 1 করে দিয়েছে, তাহলে টোটাল 9টা। কেউ আবার কি করেছে, আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপকে আলাদা করেছে, উপকূলীয় সমভূমিকে এক কাছে করেছে। এই জন্য কিন্তু বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে। কেউ বলছে 8, কেউ বলছে 9, কেউ বলছে 7। কিন্তু কম্পিটিটিভ দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখতে চাই তাহলে সব থেকে গ্রহণযোগ্য উত্তর হবে 7টা ভাগে বিভক্ত করেছিলেন। এবার দেখা যাক কমিশন কোন উত্তরটা ধরছে, 7, 8 না 9। আমার মনে হয় 7, এই বি অপশনটা 7টা ধরার সম্ভাবনায় প্রবল। চলুন 2 নম্বর কোশ্চেন কি বলছে, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলে? এ জনঘনত্ব, বি স্থান ঘনত্ব, সি গৃহ ঘনত্ব বা হাউসহোল্ড ডেন্সিটি, ডি হচ্ছে দ্রব্য ঘনত্ব কমোডিটি ডেন্সিটি। চলুন আমরা একে একে জেনে নিই। জনঘনত্ব কাকে বলে আমরা সবাই জানি, যে প্রতি একক ক্ষেত্রফলে কতজন মানুষ বাস করে, তাহলে এটা হবে না। ওকে, আচ্ছা। স্থান ঘনত্ব বলে সেরকম কিন্তু কোনো ওয়ার্ড ভূগোলে নেই, তাহলে এটাও হবে না। আচ্ছা, দ্রব্য ঘনত্ব মানে কমোডিটি ঘনত্ব আমরা কাকে বলবো? কমোডিটি মানে আমরা জানি দ্রব্য, ঠিক আছে, জিনিসপত্র। তাহলে নির্দিষ্ট অঞ্চলে কোনো পণ্যের ঘনত্বকে আমরা কি বলবো? কমোডিটি ঘনত্ব। তাহলে এটাও হবে না। তাহলে উত্তর হবে কি, 2-একটা সি হবে, গৃহ ঘনত্ব। তাহলে গৃহ ঘনত্ব আমরা কাকে বলবো? শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে আমরা কি বলবো? গৃহ ঘনত্ব। ওকে, চলুন 3 নম্বর কোশ্চেন কি বলছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল, কোন রাজ্যে? প্রথম হচ্ছে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ, 3 নম্বর হচ্ছে উত্তরাখণ্ড, 4 নম্বর হচ্ছে কেরল। দেখুন অপশনগুলো আলোচনা করি। প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হবে না, ওয়েস্ট বেঙ্গল কিন্তু সুন্দরবন বাঁচাও আন্দোলনের জন্য বিখ্যাত, তাহলে এটা হবে না। আচ্ছা, বি হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কিন্তু চিপকো আন্দোলন সূচনা হয়েছিল, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে না, চিপকো আন্দোলন সূচনা হয়েছিল। উত্তরাখণ্ডে মেল 3টা আন্দোলন ছিল, একটা হচ্ছে চিপকো আন্দোলন, খুব ইম্পর্টেন্ট,
তেহরি বাঁধ আন্দোলন খুব ইম্পর্টেন্ট, অ্যাপিক আন্দোলন খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হিমাচল প্রদেশ হবে না, উত্তরাখণ্ড হবে না। আচ্ছা এখানে বলে রাখি, কোশ্চেন এখন যেভাবে পড়ছে এই দুটো কিন্তু আমরা ভালো করে মনে রাখবেন। হিমাচল প্রদেশের চিপকো আন্দোলনের সূচনা হয়েছিল, কিন্তু সার্থক রূপ নিয়েছিল উত্তরাখণ্ডে। তাই কোশ্চেন দিয়ে দিতে পারে যে চিপকো আন্দোলনের সূচনা কোন রাজ্যে হয়েছিল। তাহলে যেহেতু এই তিনটা হবে না, উত্তর কি হবে? কেরল, সাইলেন্ট ভ্যালি, আমরা সবাই জানি। ওকে চলুন এরপর আমরা দেখবো 4 নম্বর কোশ্চেন। অল্টিমিটারে মাপ, অল্টিমিটার যন্ত্রে কি মাপ হয়? এ হচ্ছে বায়ুর গতিবেগ, বি হচ্ছে বায়ুর ডিরেকশন, সি হচ্ছে সমুদ্র তল থেকে উচ্চতা, ডি হচ্ছে সমুদ্রতল থেকে বায়ুর চাপ। আমরা সবাই জানি বায়ুর গতিবেগ কোন যন্ত্রে মাপে? অ্যানিমোমিটার যন্ত্রে মাপে, তাহলে এটা হবে না। আচ্ছা তারপর কি জানি? বায়ুর ডিরেকশন মাপে উইন্ড ভ্যানের সাহায্যে, তাহলে এটাও হবে না। আচ্ছা আমরা জানি সমুদ্রতল থেকে বায়ুর চাপ মাপে ব্যারোমিটারে, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সমুদ্রতল থেকে উচ্চতা। ওকে চলুন 5 নাম্বার, ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? প্রথম আছে দেখুন টরেন্টো। টরেন্টো এমন একটা জায়গা, এখানে কিন্তু কোনো সদর দপ্তর নেই টরেন্টোতে, কিন্তু টরেন্টো কি হয়? কানাডার IATA মানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ কানাডায় যে সমস্ত বিমান চলাচল করে তাদেরকে কিন্তু টরেন্টো থেকে বিভিন্ন সহযোগিতা করা হয়। ঠিক আছে তাহলে এটা হবে না। আচ্ছা তারপর দেবো লন্ডন। লন্ডনে কিন্তু সদর দপ্তর হচ্ছে IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের, তাহলে এটাও হবে না। আচ্ছা প্যারিস, প্যারিস আমরা জানি কি? ইউনেস্কো, ইউনেস্কো সদর দপ্তর আছে, তাহলে প্যারিসও হবে না। তাহলে পড়তে হলে কি? জেনিভা। ঠিক আছে জেনিভা কিন্তু হচ্ছে WTO এর সদর দপ্তর। ওকে আর ডব্লিউ এর কাজ আমরা সবাই জানি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মানে বিশ্বের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা বা দেখাশোনা করা। আচ্ছা 6 নম্বর কি? ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কোন ভৌগোলিক? এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, উত্তর কি হবে? দেখুন প্রথম হচ্ছে স্পিফার, স্পিফার কিন্তু হবে না। তার কারণ হচ্ছে ও কোরোলজি বিরোধিতা করেছিল 1 নাম্বার। 2 নম্বর উনি পরিমাণগত বিপ্লবের সূচনা করেছিল, তাহলে এটা হবে না। রিটার, রিটার হবে না, কারণ রিটারকে বলা হয় আধুনিক ভূগোলের জনক, এবং এটার একটা খুব গুরুত্বপূর্ণ বই লিখেছিল আটকুন্ডে। অন্যান্য পরীক্ষায় কিন্তু অনেক সময় পড়ে আটকুন্ডে বইটাকে লিখেছিল, তাহলে এটা হবে না। এরপরে দুটো অপশনে কিন্তু খুব কনফিউজ আছে, একটা হচ্ছে হাডসন আর একটা হচ্ছে ভেরিনিয়াস। কেন কনফিউজ হয়েছে চলুন বুঝিনি। দেখুন ভেরিনিয়াস 1960 সালে, ভালো করে শুনুন, ভেরিনিয়াস 1960 সালে জিওগ্রাফিক্যাল জেনারেলাইজ বইয়ে কোরোলজি ধারণাটা প্রথম কি করেছিল? তৈরি করার চেষ্টা করেছিল, প্রথম তৈরি করার চেষ্টা করেছিল। ঠিক আছে কিন্তু পরবর্তীকালে হাডসন ও হেটনার এই দুজন এই কোরোলজি ধারণাটাকে জনপ্রিয় করেছিল। তাহলে পার্থক্য বুঝতে পারলাম। প্রথমে কে? যে ভেরিনিয়াস কোরোলজি ধারণাটাকে তৈরি করার চেষ্টা করেছিল, আর পরবর্তীকালে হাডসন এবং হেটনার জনপ্রিয় করেছিল। যেহেতু হাডসন এবং হেটনার এই দুজন এই কোরোলজি ধারণাকে জনপ্রিয় করার চেষ্টা করেছিল, তাই এই কোশ্চেনটা নেট এবং সেটে কিন্তু পড়েছিল। যেহেতু জনপ্রিয় করেছিল তাই নেট সেট কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু হাডসন নিয়েছিল। কেমন? কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে? প্রাথমিক এই কথাটা যেহেতু উল্লেখ করে দিয়েছে, প্রাথমিক উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে, তাই এই উত্তরটা ভেরিনিয়াসও কিন্তু হবে। আমি যেহেতু প্রাথমিক কথাটা উল্লেখ করা আছে তাই উত্তরটাকে ভেরিনিয়াস ধরেছি, কিন্তু এই উত্তরটা কমিশন কিন্তু মানে হাডসন দিতে পারে, হয় ভেরিনিয়াস দিতে পারে কিংবা হাডসন। কারণ কি বলুন তো, যখন উত্তর অনেক সময় নির্বাচন করা হয়, যে বেশি জনপ্রিয় করেছিল ধরে নেয়। ঠিক আছে তাই এখানে যেহেতু প্রাথমিকভাবে কথাটা উল্লেখ করা আছে তাই আমি ধরে নিয়েছি ভেরিনিয়াসকে, কারণ উনি তৈরি করার চেষ্টা করেছিল কনসেপ্টটাকে। আর যেহেতু জনপ্রিয় করেছিল হেডনার এবং হাডসন, তাই নেট বা সেট পরীক্ষা হাডসন উত্তর দেয়। এবার দেখা যাক কমিশন কোন উত্তরটাকে নিচ্ছে, ভেরিনিয়াস নিচ্ছে না হাডসন নিচ্ছে। এই উত্তর যতক্ষণ না কমিশন দিচ্ছে কেউ সঠিকভাবে বলতে পারবে না। ওকে চলুন নেক্সট 7 নম্বর, কোরিওলিস বল ও কেন্দ্রাত্মিক বলের ভারসাম্যে উৎপন্ন হয় কোনটি? এক হচ্ছে একমান ঘূর্ণন, জিওস্ট্রপিক বায়ু, সাবজিওস্ট্রপিক বায়ু, গ্রেডিয়েন্ট বায়ু। আমি বারবার আপনাদেরকে 9, 10 যখন কোশ্চেন আলোচনা করেছিলাম আমি একটা কথা বলেছিলাম, যে কথাগুলো আমরা বারবার শুনি সেটা কিন্তু আমাদের মাথায় গেঁথে যায়। যেমন ঠান্ডা মতলব কোকা কোলা, সলমান খান বললেই ঐশ্বর্য রাই, মমতা বললে ভাইপো, মমতা বললে মোদি, পান্নাসের বললে ট্রিক মাস্টার।
এবার যখনই আমরা এতটা জিওস্ট্রপিক বায়ু আমরা পড়েছি, জিওস্ট্রপিক বায়ু আমরা কাকে বলি? যখন কোরিওলিস বল এবং প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স দুটো সমান হয়ে যাবে এবং বায়ু আইসোবার্সের সমান্তরালভাবে চলবে, সেটাকে বলি জিওস্ট্রপিক উইন্ড। আমরা জিওস্ট্রপিক উইন্ডটা আমরা এতবার পড়েছি যে যখনই কোরিওলিস বল প্রথমে দেখে নিয়েছি, ঠিক আছে, বাকি যে বলের নাম দিয়েছে সেটা কিন্তু আমরা আর খেয়াল করি না। আমি বলেছিলাম কিন্তু ইঁদুর মারার কিছু ফাঁদ কিন্তু থাকবে, ট্র্যাপ। এই ট্র্যাপে পড়ে ম্যাক্সিমাম ছেলেমেয়ে উত্তর করেছে কিন্তু জিওস্ট্রপিক উইন্ড, কিন্তু উত্তরটা জিওস্ট্রপিক হবে না। কেন আপনারা ভুল করেছেন, কেন ফাঁদে পড়েছেন, কেন করছেন ঠান্ডা মাত্রা প্রভাবকলা, তাহলে এটা হবে না। আচ্ছা, ওকে। এরপরে দেখুন সাব জিওস্ট্রপিক, যেহেতু জিওস্ট্রপিক হবে না, সাব জিওস্ট্রপিকও হবে না। কেন সাব জিওস্ট্রপিক কাকে বলবো না, যখন প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, ঠিক আছে, কোরিওলিস বলের থেকে বেশি হয়ে যায় এবং তার সাথে কেন্দ্রমুখী বল যোগ হয়, তখন কি হয়, জিওস্ট্রপিক বায়ুটা মেন জিওস্ট্রপিক বায়ু থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা বলবো সাব জিওস্ট্রপিক বায়ু। অর্থাৎ সাব জিওস্ট্রপিক বায়ুর গতিবেগ জিওস্ট্রপিক থেকে কম, তাহলে এটাও কিন্তু হবে না। ওকে, এ কি দিচ্ছে, একম্যান ঘূর্ণন। একম্যান ঘূর্ণন কাকে বলছে, এক কথায় বাতাস ও কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত যখন সর্পিল ভাবে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, একম্যান ঘূর্ণন। তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে, গ্রেডিয়েন্ট বায়ু। আমি বারবার কিন্তু আপনাকে 9, 10-এ যখন কোশ্চেন আলোচনা করেছিলাম বলেছিলাম যে কিছু কিন্তু আপনাদের ফান পাতা থাকবে, সেগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখুন এখানে টোটাল আমি 7টা কোশ্চেন আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করলাম কেন হবে, বাকিগুলো কেন হবে না, কেন আমাদেরকে কমিশনের উপর ওয়েট করে থাকতে হবে যে কোন উত্তরটা ঠিক কোনটা ভুল, সবই ব্যাখ্যা করলাম। চলুন এরপরে আবার নেক্সট কোশ্চেনগুলো ঠিক এইভাবে আমরা পরপর আলোচনা করে নিই। 8 নম্বর কোশ্চেন, একটি 20 মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত? ঠিক আছে, এ ±2 মিলিমিটার, বি ±5 মিলিমিটার, সি ±10 মিলিমিটার, ডি ±20 মিলিমিটার। প্রথমে আমরা দেখে নেব কি, প্রথমে দেখে নেব পারমিসিবল এরর। ঠিক আছে, পারমিসিবল এরর কাকে বলবো না, চেন দিয়ে মাপ নেবার সময় চেনের দৈর্ঘ্যের স্বাভাবিক যে আমরা ত্রুটি দেখতে পাই সেটাকে আমরা কি বলবো, পারমিসিবল এরর। ওকে, এবার এটা আবার দুই রকমের হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ফিল্ড সার্ভে রুল, যেটা SOI দিয়ে থাকে, সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দুটো ফর্মুলা থাকে। প্রথম ফর্মুলা কি বলছি, PE চেন লেন্থ বাই 1000। ঠিক আছে, আচ্ছা চেন লেন্থ কত আছে, 20 মিটার বসিয়ে দিলাম, 20 মিটার বাই 1000 সমান হবে দেখবেন 0.02 মিটার, অর্থাৎ ±2 মিটার, সেটাকে করলে 20 মিলিমিটার হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাটা প্রয়োগ করলাম এটা কিন্তু মোট দীর্ঘ সার্ভের জন্য, এটা কিন্তু মোট দীর্ঘ সার্ভের জন্য, ছোটখাটো ত্রুটির জন্য নয়। ঠিক আছে, এরপরে 2 নম্বর যে টেস্টিং বা ইনফেকশন রুল, সরাসরি নির্দিষ্ট মান থাকে কিছু, এই সরাসরি নির্দিষ্ট মান অর্থাৎ ছোটখাটো ত্রুটি বার করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে PE মানে হচ্ছে পারমিসিবল এরর, ফর্মুলা হচ্ছে ±√LM মানে লেন্থ, চেনের লেন্থটা। তাহলে এখানে কত আছে, 20 মিটার আছে, তাহলে ±√20 মিটার হবে। ফর্মুলা যদি করাই +-4.47 হবে, দিয়ে এটাকে রাউন্ড ফিগার করে আমরা কত করব, ±5 মিলিমিটার। অর্থাৎ ঠিক আছে, এই ফর্মুলা প্রয়োগ করে কিছু বই নির্দিষ্ট মান দেওয়া থাকে, যেমন 20 মিটারের জন্য হচ্ছে +-5 মিলিমিটার, 30 মিটারের জন্য +-8 মিলিমিটার, আচ্ছা 50 মিটারের জন্য +-13 মিলিমিটার। এক কথায় যেটা এখানে বিভ্রান্তি হওয়ার কারণ কি, কারণ হচ্ছে ভুল দু রকম হয়, চেনের জন্য ছোটখাটো ভুল হয়, আর একটা বড়, আর একটা কি মোট দীর্ঘ সার্ভের জন্য ভুল হয়। এই ফর্মুলা কিন্তু দুটো, একটা ফর্মুলা কি বললাম, চেন লেন্থ বাই 1000। ঠিক আছে, আর একটা ফর্মুলা কি বললাম, ±√ চেনের যে লেন্থ সেটা, ছোটখাটো ভুলের জন্য। এবার যেহেতু এখানে আমাদের 20 মিটার বলা আছে, ঠিক আছে, ছোটখাটো ভুল এবং বইতে নির্দিষ্ট মানের জন্য নির্দিষ্ট মান দেয়া থাকে, তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে +-5 মিলিমিটার। ঠিক আছে, আমরা কিন্তু এই কোশ্চেন থেকে শিখে নিলাম কিভাবে কিন্তু আমরা দুটো ফর্মুলা ইউজ করে মানগুলো বার করব। অনেকে কিন্তু এই দুটোর মধ্যে কনফিউজ আছে, বি হবে না ডি হবে, উত্তর কিন্তু হবে বি। ওকে, কেন কনফিউশন আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা 9 নম্বর কোশ্চেন কি বলছে, সলিফ্লাক্সেন ও জেলিফ্লাক্সেন হুইচ টাইপ অফ মাস ওয়াস্টিং। সলিফ্লাক্সেন এবং জেলিফ্লাক্সেন কি ধরনের মাস ওয়াস্টিং? অপশন এ হচ্ছে দ্রুত প্রবাহ,
অপশন বি হচ্ছে ধীর প্রবাহ, অপশন সি হচ্ছে হিমানি সম্প্রপাত, অপশন ডি হচ্ছে সয়েল ক্রিপ। ওকে, দেখুন সলিফ্লাক্সেন এবং জলিফ্লাক্সেন আমরা কাকে বলবো? যখন জল মানে বরফ গলা জলের সাথে মাটি মিশ্রিত হয়ে প্রবাহিত হবে। এরপরে এখানে এটা কখনোই দ্রুত প্রবাহ হবে না। এবার এখানে দুটো অপশন নিয়ে কিন্তু আমাদের মধ্যে কনফিউজ আছে। দেখুন হিমানি সম্প্রপাত হবে না, দুটো অপশন নিয়ে, একটা হচ্ছে ধীর প্রবাহ আর একটা হচ্ছে সয়েল ক্রিপ, এই দুটো নিয়ে কিন্তু আমাদের কনফিউজ আছে। এরপরে অনেক বই লিখছে ধীর প্রবাহ, আবার অনেক বই কিন্তু লিখছে এটাকে মধ্যবর্তী প্রবাহ, মানে না ধীর না দ্রুত, মানে মাঝারি মাঝারি গতিবেগ সম্পন্ন লিখছে। আবার অনেক বই কিন্তু লিখছে সয়েল ক্রিপ, অনেক কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ইংরেজি বই কিন্তু জেলিফ্লাক্স এবং সলিফ্লাক্সেনকে একটা সয়েল ক্রিপের ভাগ বলছে। এরপর আমার যেটা মনে হয়েছে যেহেতু এটা হুইচ টাইপ অফ মাস ওয়াস্টিং বলেছে, টাইপ বলেছে, টাইপ কি টাইপ, তাই এটা কিন্তু উত্তর ডি হতে পারে। উত্তর কিন্তু আমি যেহেতু হুইচ টাইপ লেখা আছে, উত্তর কিন্তু ডি হবে, ঠিক আছে। আবার উত্তর কিন্তু এটাও হবে, বিও হতে পারে, ঠিক আছে। এবার এই উত্তরটা কি ধরবে সেটা কিন্তু ডিপেন্ড করছে কমিশনের উপর, হয় ডি ধরতে পারে কিংবা বি ধরতে পারে। কেন? কারণ হচ্ছে এটাকে অনেকে ধীর প্রবাহ বলে, আবার অনেক বইয়ে মাঝারি গতি প্রবাহ লেখা আছে, আর অনেক ভালো ভালো কিন্তু অনেকেই বলেছে যে এটা হচ্ছে সয়েল ক্রিপ, যেহেতু হুইচ টাইপ বলেছে। যদি কোশ্চেনটা এরকম থাকতো, আমার মনে হচ্ছে সলিফ্লাক্সেন এবং জলিফ্লাক্সেনের কি ধরনের মাধ্যম, মানে কি ধরনের প্রবাহ আর কি, মানে কিরকম করে গতিবেগ, তখন অবশ্যই ধীর প্রবাহ হবে। তাই এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউজ আছে, উত্তর কি হবে, হয় ডি হতে পারে কিংবা বি হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আশা করি বোঝাতে পারছি কেন এই কোশ্চেনটা নিয়ে এত কনফিউশন হচ্ছে এবং কেন আমাদেরকে কমিশনের উপর ডিপেন্ড করে থাকতে হবে যে কমিশন কোন উত্তরটা ফাইনালি আমাদেরকে দেবে। চলুন এরপর 10 নাম্বার ইজি কোশ্চেন, উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চল দিকে প্রবাহিত হয় কোন বায়ু? এ পূবালী বায়ু, বি পশ্চিমা বায়ু, সি মেরু বায়ু, ডি আয়ন বায়ু। চলুন আমরা ছবি দেখে নিই। দেখুন আমরা 30 ডিগ্রিটা আমরা কি জানি কর্কটীয়, এখান থেকে 60 ডিগ্রি যেটা যাবে সেই বায়ুটাকে আমরা কি বলবো? সেই বলবো পশ্চিম বায়ু। এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। যখন মানে একটা বায়ু উপক্রান্ত অঞ্চল থেকে মেরুবৃত্তে চলে যাবে, তখন সুমেরুবৃত্ত বা কুমেরুবৃত্তে, তখন সেটার নাম হচ্ছে পশ্চিম বায়ু। আবার সে যখন নিরক্ষরেখার দিকে চলে আসবে, তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে কি আয়ন বায়ু। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বি, পশ্চিমা বায়ু। এবার 11 নম্বর কোশ্চেন চলুন আমরা দেখে নিই। কোয়ার্টিনারি সেক্টরের উদাহরণ কি হচ্ছে? এক জ্ঞান ভিত্তিক কার্যকলাপ, বি হচ্ছে ব্যাংকিং, সি হচ্ছে প্রশাসন, ডি হচ্ছে পরিষেবা। আমরা সবাই জানি কার্যকলাপ কি কি, প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, টার্সিয়ারি আছে, কোয়ার্টারনারি আছে, আর একটা হচ্ছে কুইনারি আছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে তিনটে আছে ব্যাংকিং, প্রশাসন, পরিষেবা, এই তিনটে কিন্তু আমরা টার্সারি বলি। প্রাইমারি কার্যকলাপ কাকে বলবো? যেটা প্রকৃতি থেকে আমরা পাবো, ঠিক আছে, চাষবাস করা। আচ্ছা, আমরা সেকেন্ডারি কাকে বলবো? শিল্প, অর্থাৎ প্রকৃতির পদার্থ নিয়ে সেটাকে ম্যানুফ্যাকচারিং যখন করব। আচ্ছা, টার্সারি কাকে বলবো? যখন আমরা পরিষেবা দেবো, ঠিক আছে, মানে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপকে যে যোগসূত্র স্থাপন করবে, যেমন দেখুন ব্যাংকিং করে, প্রশাসন করে, পরিষেবা করে। তাহলে এই তিনটে যেহেতু টার্সারি, এই তিনটে হবে না, কিন্তু এই তিনটে হবে না। আর কোয়ার্টারি কাকে বলবো? একটু জ্ঞান ভিত্তিক যে কার্যকলাপগুলো। আর কুইনারি কাকে বলবো? আরো যেগুলো জ্ঞান ভিত্তিক কার্যকলাপ। তাহলে এই তিনটে হবে না, তো সঠিক উত্তর কি হবে? 11টা এ হবে। ওকে, চলুন এবার 12 নম্বর কোশ্চেন, বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না। এই যে না বলেছি, আমি কি বলি? যখন না হবে অবশ্যই গোল করে দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এ হচ্ছে তামা, বি কোকো, সি ইক্ষু, ডি পাট। আমরা সবাই জানি তামাকে কিন্তু বড় বাগিচা থাকে, কোকোতে বাগিচা থাকে, ইক্ষুতে থাকে, তাহলে পাটে কিন্তু থাকে না। এবার এটা খুব ইজি, আমরা চারিদিকে যার বিশেষ করে যে মুর্শিদাবাদের বাড়ি, পাট চাষ কিন্তু খুব বিখ্যাত, পাট চাষ আমরা দেখতে পাই। এখানে কিন্তু পাটের জন্য বিশাল বড় বাগানের কিন্তু প্রয়োজন হয় না, তাই পাট কিন্তু বাগিচা ফসল হবে না। চলুন 13 নম্বর, আগ্নেয় মেঘলা কোথায় দেখা যায়? অবশ্যই প্রশান্ত মহাসাগর, আমরা সবাই জানি যেরকম, ঠিক আছে। এখানে কিন্তু আটলান্টিক হবে না, ভারত হবে না, দক্ষিণ মেরু হবে না। চলুন 14 নম্বর কোশ্চেন, আবহবিকারে প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে। এ ভূমির ঢাল, বি শিলার প্রকৃতি, সি জলবায়ু, ডি হচ্ছে মানুষের কার্যকলাপ। এটা কিন্তু অনেকে ভুল করে দিয়েছে। কেন ভুল করেছে? কারণ হচ্ছে অনেকে যে ভূমির ঢাল দেখেছে, জানে ঢাল বেশি হলে কিন্তু আবহবিকার বেশি হয়। আমরা জানি ঢাল যদি খাড়া হয় আবহবিকার বেশি হবে। অনেকে শিলার প্রকৃতিকে ভেবেছে, কারণ কি শিলার প্রকৃতি, শিলা যদি নরম হয় তাহলে খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। অনেকে মানুষের কার্যকলাপকে ফেলেছে, কারণ মানুষের কার্যকলাপ কিন্তু আবহবিকারের প্রকৃতি এবং মাত্রাকে করে, কিন্তু বহুলাংশে বলেছে। দেখুন আমরা জানি আবহবিকার মেনলি দুই প্রকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার এবং হচ্ছে যান্ত্রিক আবহবিকার। এবার রাসায়নিক আবহবিকার বা যান্ত্রিক আবহবিকারের মেন ফ্যাক্টরগুলো কি? একটা হচ্ছে জলবায়ু, কারণ হয় বৃষ্টিপাতের
বৃষ্টিপাত যেখানে বেশি হবে সেখানে কি হবে রাসায়নিক অভাবিকার, যেখানে উষ্ণতা বেশি থাকবে সেখানে কিন্তু যান্ত্রিক অভাবিকার। মেন আমরা জানি মৌসুমী জলবায়ু অঞ্চল দেখেছি, মেরু অঞ্চল দেখেছি, তুন্দ্রা অঞ্চল দেখেছি, তাহলে মেন ফ্যাক্টর কিন্তু এইভাবে আপনাকে চিন্তা করতে হতো পরীক্ষা হলে। তা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে জলবায়ু, যেহেতু বহুলাংশে বলেছে। ঠিক আছে, চারটি দেয় কিন্তু বহুলাংশে যেহেতু উল্লেখ করা আছে তাই উত্তর কিন্তু সঠিক উত্তর সি হবে জলবায়ু। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, বেস লেভেলের প্রবর্তককে? চলুন দেখে নিই। চারটি নাম আছে, হচ্ছে হাটন, বি হচ্ছে পাওয়েল, সি হচ্ছে হ্যারিয়াস, ডি হচ্ছে ওয়েগনার। আমরা চলুন এক এক আলোচনা করে। আমরা সবাই জানি হাটন হচ্ছে কি সমতাবাদ, ইউনিফরমেটিজম, সমতাবাদের প্রবক্ত করেছিলেন। আর আচ্ছা, পাস্ট ইজ দ্য ফিউচার, ঠিক আছে, প্রেজেন্ট ইজ দ্য ফিউচার অফ পাস্ট, একটা বিখ্যাত উক্তি আছে। আচ্ছা হ্যারিয়াস আমরা সবাই জানি সি ফ্লোর স্প্রেডিং এর প্রবক্তা। আচ্ছা ওয়েগনার মানে আমরা সবাই জানি কন্টিনেন্টাল ড্রিফটের প্রবক্তা। তাহলে এই তিনটে হবে না, তাহলে কে পড়ে থাকলো? পায়েল। পায়েল কিন্তু হবে বেস লেভেলের প্রবর্তক। তাহলে দেখুন আজকে আমরা পার্ট 1-এ টোটাল মাত্র 15টা কোশ্চেন আলোচনা করলাম। বুঝতেই পারছেন তো কেন এক একটা সেটে আমি কম করে কোশ্চেন আলোচনা করছি, তার কারণ প্রত্যেকটা যেহেতু ব্যাখ্যা করতে হচ্ছে। ঠিক আছে, যেটা ঠিক সেটাকে কেন ঠিক, যেগুলো ভুল সেগুলো কেন ভুল, কমিশন উত্তরের জন্য আমরা কেন ওয়েট করে থাকবো, বা আমাদের কেন বিভ্রান্তির হয়েছে পরীক্ষা হলে দুটো উত্তর নিয়ে, যেহেতু সেগুলোকে নিয়ে ব্যাখ্যা করছি তাই সময় কিন্তু বেশি লাগছে। এবার একসাথে একটা ভিডিওতে 60টা কোশ্চেন দিলে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে খুব কষ্ট হবে। তাই আমি ছোট ছোট করে ভিডিও করছি, 3টে পার্টে করব। আজকে প্রথম পার্টে 15টা দেওয়া হলো এবং আরও 2টো পার্ট হবে, যে টোটাল 3টে পার্টে এইভাবে পুরো সুন্দর করে ব্যাখ্যা করা হবে যে উত্তরটা আমরা নিচ্ছি, কেন নিচ্ছি, বাকিগুলো কেন নিচ্ছি না, কেন আমাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে, পরীক্ষা হলে আমরা কী চিন্তা করে ভুল করেছি, এবং কেন আমরা কমিশনের উপর ওয়েট করে থাকবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।